প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো গত ক্লাস পর্যন্ত আমি তোমাদেরকে কিছু সৃজনশীল প্রশ্ন দেখাইছিলাম 2 অধ্যায় থেকে, এবং দ্বিতীয় অধ্যায় তো অলরেডি শেষ হয়ে গেছে। পাশাপাশি 3-4টা ক্লাসে দেখা যাচ্ছে যে তোমাদেরকে আমি ওই সৃজনশীল প্রশ্ন দেখাইছিলাম কি ধরনের প্রশ্ন হতে পারে। যেহেতু অধ্যায়টা শেষ, তো যেহেতু তোমাদের পরিসংখ্যানটা এখনো বাদ আছে, এই জন্য আমি পরিসংখ্যানটা আজকে শুরু করব। দেখো, আজকে অধ্যায়টা আছে পরিসংখ্যান অধ্যায়, যেটা আছে অধ্যায়টার নাম হচ্ছে তথ্য উপাত্ত। এটা অলরেডি তোমরা ক্লাস 7-এ মোটামুটি শিখে আসছো। ওই বিষয়গুলো এখানে হবে, জাস্ট একটু বেশি এখানে বিষয় শেখানো হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখান থেকে আমি কিছু শেয়ার করব, শেয়ার করে এখানে আমি দেখাবো। তোমরা কি দেখতে পাচ্ছ বইটা? তোমাদের বইটাই আসলে এখান থেকে কিছু আমি বিষয়টা দেখাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখো, আমরা ওই অধ্যায়টা, তোমাদের কাছে যাদের কাছে বই আছে অবশ্যই বইটা খুলে দেখো, বইটা তোমরা বের করো। হ্যাঁ, দেখো আমরা এটা যেটা দেখতেছি তথ্য উপাত্ত। আজকের অধ্যায়টার নাম হচ্ছে তথ্য উপাত্ত। আমি এখানে লিখে লিখে দিতে পারতাম, তো দেখলাম যে লিখে লিখে তা আসছে, তোমাদেরকে আমি এই বই থেকে কিছু বিষয় আমি শেখাই দিই, তারপর যখন অঙ্ক করাবো তখন তো আমি লিখেই দেখাবো। তো কিছু সংজ্ঞা টঙ্গা আছে এখানে, সেই বিষয়গুলো তোমাদেরকে আমি দেখানোর জন্য আসলে আমি এই করতেছি। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি তো দেখতে পারতেছি না। ঠিক আছে, অবশ্যই দেখতে পারতেছি, সমস্যা নেই। তোমরা সবাই দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার। হ্যাঁ, মানে পুরো বইটা কি ঠিক মতো দেখতে পারতেছো? জি স্যার। ওকে, দেখতে পারলে হবে। আমরা দেখো এখান থেকে আমি কিছু আজকে আমি তোমাদেরকে এর আগে আমি কিন্তু এভাবে দেখাইনি, আজকে দেখাচ্ছি। মানে লিখে লিখে দেখালেও হতো, তা না লিখে আমি এখন এখান থেকে দেখাচ্ছি। দেখো, খেয়াল করে দেখো এখানে যে নিচে যে বিষয়গুলো আছে, এখানে আমাদের যে প্রথম যে বিষয়টা তথ্য উপাত্ত, তথ্য আর উপাত্ত, এই বিষয়টা এখানে বলা আছে। এখন তথ্য উপাত্তটা কি সেটা আমাদের একটু জানতে হবে। তোমরা কিন্তু অলরেডি তথ্য উপাত্ত সম্পর্কে তোমরা মোটামুটি জানো যে আমাদের যে কি বললো, এখানে মোট প্রথম যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে কি, যে এখানকার যে পরিসংখ্যানের উপাত্ত বলতে কি বোঝায় বা পরিসংখ্যান বলতে কি বোঝায়, সেই বিষয়গুলো প্রথমে আমরা এখানে দেখব। ঠিক আছে, এখন খেয়াল করে একটু দেখো যে আমরা যখন আমরা এটা করতেছি, এখান থেকে একসঙ্গে আবার অ্যাডমিট দিয়ে আবার ঝামেলা হচ্ছে, অ্যাডমিট দিয়ে আবার এখানে করা। এখন একটা কথা দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলতেছে যে আমরা এই লাইনটা দেখো, যে আমরা জানি, দেখো বলতেছে কি যে আমরা জানি যে সংখ্যা ভিত্তিক, খেয়াল করে দেখো, সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি আছে পরিসংখ্যান। আসলে আমরা কিন্তু যেটা কাজ করতেছি এটা কিন্তু একটা পরিসংখ্যান, বুঝতে পারছো তো? আমরা যেখানে যেটা কাজ করতেছি এটা কিন্তু একটা পরিসংখ্যান। তো এখন পরিসংখ্যানটা কি? তো পরিসংখ্যানটা হচ্ছে সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা। খেয়াল করে দেখো, তোমাদেরকে আমি এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, তোমরা কথা বলো না, হ্যাঁ, আমি এই বিষয়টা দেখাচ্ছি। দেখো, মনে করো যে এখানে বলা আছে যে 20 জন শিক্ষার্থীর মানে প্রার্থীর আছে গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে, শিক্ষার্থীর
গণিতে নম্বর দিয়ে আছে, মনে করো যে একজন গণিতে পরীক্ষা দিল, কতজন স্টুডেন্ট, দেখা যাচ্ছে যে তাদের একটা মান দেয়া থাকলো, দেখো মার্ক দেয়া থাকলো, প্রাপ্ত নম্বর দেয়া থাকলো, দেখো এটা। তো এই যে বিষয়টা আমরা প্রাপ্ত নম্বরটা দেখতেছো, এই প্রাপ্ত নম্বরটা কিন্তু একটা পরিসংখ্যান। এটা একটা পরিসংখ্যান। কেন পরিসংখ্যান? এটা এখানে আমাদের বলতেছে সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান। কথা কি বুঝতে পারছো? এই যে এখানকার যে বিষয়টা, যে আমাদের যে সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি হচ্ছে পরিসংখ্যান। কথা কি তোমরা বুঝতে পারতেছো? দেখো তো এখানে যেটা আমি লিখছি 50-20 জন শিক্ষার্থীর যে প্রাপ্ত নম্বরটা, তাহলে এখন বলো তো দেখি এই প্রাপ্ত নম্বরটা একটা পরিসংখ্যান না? আর আমরা একটু মিউট থেকো তো, তোমরা সবাই মিউট থেকো, যখন তোমার প্রশ্ন করার দরকার প্রশ্ন করো, সবাই মিউট থেকো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যানে কি বলে দেখো, যে সংখ্যা ভিত্তিক কোন তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান। তাহলে দেখো তো এখানে যে 20 জন শিক্ষার্থীর একটা গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, তাহলে নম্বরগুলো কি তাহলে একটা পরিসংখ্যান না? তাহলে এই নম্বরগুলো পরিসংখ্যান। এখন বলতেছে যে তথ্য, এই যে এখানে খেয়াল করো, তথ্য বা ঘটনা নির্দিষ্ট সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। এখন খেয়াল করে দেখো তো কি বলতেছে প্রশ্নে, তথ্য বা প্রশ্ন মানে আমাদের এখানে যেটা বলতেছে তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। তা আমরা কি বলবো, এখানে যে সংখ্যা 25 আছে, 45 আছে, 40 আছে, এইগুলোকে প্রত্যেকটিকে বলবো কি পরিসংখ্যানের উপাত্ত। আর এই সবগুলো মিলে যেটা হবে সেটা একটা পরিসংখ্যান। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তোমরা কি এই যে মাউসের পয়েন্টারটা কি দেখতে পারতেছো? আমি কিন্তু আজ নতুন এটা দেখাচ্ছি, শেয়ার করতেছি, আগে কোনো শেয়ার করে নাই, সেজন্য আমি বুঝতে পারতেছি না। এই তোমরা কি এই যে পয়েন্টারটা আমি দেখাচ্ছি, পয়েন্টার কি বুঝতে পারতেছো, দেখতে পারতেছো? এই যে পয়েন্টার, জি স্যার। ওকে, তাহলে হবে। তাহলে এখন খেয়াল করে দেখো যে আমরা তাহলে পরিসংখ্যান বলতে আমরা কি বুঝলাম? পরিসংখ্যান বলতে আমরা বুঝলাম যে যদি কোনো সংখ্যা ভিত্তিক কোনো তথ্য পাই আমরা, সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা, সেটা একটা পরিসংখ্যান। কথা ক্লিয়ার? তো যেহেতু আমাদের বলতেছে যে 20 জন প্রার্থীর বা শিক্ষার্থীর একটা গণিতে প্রাপ্ত নম্বর, তার মানে এটা একটা পরিসংখ্যান। কারণ আমাদের সংজ্ঞাই বলছে সংখ্যা ভিত্তিক কোনো তথ্য হতে হবে। তো এটা সংখ্যা ভিত্তিক তথ্য না? বলো, এটা তো অন্য কিছু না। কেউ বলতেছে না যে এটা কেউ মানে অন্য কিছু তো বলতেছে না। এখানে বলতেছে কেউ তো এমন তো না, এখানে বলতেছে যে একজন ক্লাস 6-এ পড়ে, একজন ক্লাস 7-এ পড়ে বা 8-এ পড়ে, এমন তো কিছু বলতেছে না। এখানে তোমার 20 জন যে শিক্ষার্থী দেওয়া আছে, এই 20 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে এবং এটা সংখ্যায় দেওয়া আছে। তা আমাদের সংখ্যা থেকে যেটা বুঝতে পারতেছি, সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা, যেহেতু এটা সংখ্যা ভিত্তিক একটা তথ্য, তার মানে এটা একটা পরিসংখ্যান। আর পরিসংখ্যান আর আমার উপাত্তটা কি? উপাত্তটা হচ্ছে যে প্রত্যেকটা যে ঘটনা বা যে প্রত্যেকটা সংখ্যা, যেমন যদি বলো যে 45 একটা সংখ্যা, এই যে 45, এই 45 একটা আছে পরিসংখ্যানের উপাত্ত, 40 একটা উপাত্ত, মানে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা সংখ্যা এক একটি উপাত্ত। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, তার মানে জি এই যে স্যার। নম্বরগুলো দেখতেছো আলাদা আলাদা ভাবে, আলাদা আলাদা প্রত্যেকটা নম্বর এক একটি তোমার হচ্ছে উপাত্ত হবে। এখন কথা হচ্ছে যে খেয়াল করে দেখো যে আমাদের কিন্তু এই তথ্যগুলো যে আমরা সংগ্রহ করলাম, সেই সংগ্রহ করার প্রসেস কিন্তু দুইটা। বুঝতে পারছো বিষয়টা? আমাদের খেয়াল করে দেখো, এই যে আমরা তথ্যগুলো যে সংগ্রহ করি, এই তথ্যগুলো সংগ্রহ করার উপায় আছে দুইটা। যেমন মনে করো তুমি যদি সরাসরি কোনো উৎস থেকে তথ্য কালেক্ট করো বা সংগ্রহ করো, একরকম ভাবে হবে। আবার তুমি যদি মনে করো যে সরাসরি ভাবে না নিয়ে অন্য জনের কাছ থেকে তুমি নিচ্ছ, তখন কিন্তু উৎসটা আর একটা হবে। কথা ক্লিয়ার? মনে করো তুমি সরাসরি একটা তথ্য নিতে যাচ্ছ, তুমি একদম সরজমিনে মনে করো তোমাকে দেয়া হলো, তোমাদেরকে দেয়া হলো যে তোমরা বাড়ি বাড়ি যেয়ে, যখন তো করোনা এফেক্টেড সব অনেকে হয়েছে, কারা কারা এফেক্টেড হয়েছে তাদের তথ্যটা তোমরা সংগ্রহ করো। মানে এখন না, যদি তোমাদেরকে বলি ভবিষ্যতে যে আমাদের এই ঢাকা শহরে বা এই এরিয়াটায় কারা কারা আক্রান্ত হয়েছে, এই করোনা হয়েছিল, তাদের তথ্যটা সংগ্রহ করো।
তা তোমরা করলা কি, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাড়ি বাড়ি যেয়ে তোমরা কিন্তু তথ্যগুলো সংগ্রহ করলা। এই যে তোমরা নিজেরা যে একদম অথেন্টিক তথ্যটা তুমি যে গ্রহণ করলা বা কালেক্ট করলা, এটা একটা উপায়। আরেকটা মনে করো যে কোনো একটা ওয়েবসাইট থেকে বা কোনো একটা জায়গা থেকে তুমি তথ্যটা নিয়ে নিলা, নিয়ে আমাকে দেখালে যে স্যার এই যে আমরা পেয়েছি, এই তথ্যগুলো পেয়েছি, এগুলো হচ্ছে করোনা আক্রান্ত হয়েছে। ঠিক আছে, এখন বিষয়টা দেখো, তুমি যে তথ্যটা কালেক্ট করতেছো তার প্রসেস কিন্তু দুইটা হয়ে যাচ্ছে। একটা তুমি নিজে সরজমিনে নিজেকে ডিরেক্টলি যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেয়ে জিজ্ঞেস করে করে তুমি একটা তথ্য নিয়ে আসলা, আর একটা কোনো একটা ওয়েবসাইট থেকে তুমি নিয়ে আমাকে দেখালে স্যার দেখেন এটা হচ্ছে ওই করোনা আক্রান্ত হয়েছে। তা দেখো তো এই যে তথ্যটা তুমি যে সংগ্রহ করলা, সেটার মানে প্রসেস কয়টা, দুইটা হলো না? একটা নিজে যে সংগ্রহ করলা, আর একটা কোনো জায়গা থেকে নিয়ে আসলা, কোনো ওয়েবসাইট থেকে বা কারোর মাধ্যম থেকে তুমি নিয়ে আসলা। কথা কি বুঝতে পারতেছো বিষয়টা? হুম। জি জি স্যার। স্যার। এখন খেয়াল করে দেখো, জি এটা স্যার। দুই ধরনের, মানে তথ্যটা কালেক্ট করার প্রসেস আছে দুই ধরনের। তো এইটাকে বলা হয়, আমি যেটা সরাসরি তুমি মানে তোমাকে যে সরাসরি বাড়ি বাড়ি যে যে তথ্যগুলো নিয়ে আসলা, সেটাকে বলা হয় প্রাথমিক উপাত্ত। দেখো, সরাসরি উৎস থেকে সংগৃহীত হয় এমন উপাত্ত হলো হচ্ছে প্রাথমিক উপাত্ত। কথা কি ক্লিয়ার? যেটা তুমি জি সরাসরি স্যার। নিয়ে আসবা, এটা কিন্তু অথেন্টিক হয়, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্লাস এটা হচ্ছে তোমার কিন্তু এর নির্ভরযোগ্যতা বেশি হয়, যেটা হচ্ছে প্রাথমিক উপাত্ত। কেন? কারণ তুমি সরাসরি প্রত্যেকটা বাড়ি যেয়ে যেয়ে এই তথ্যগুলো কালেক্ট করছো, তার মানে এই তথ্যটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয় বা এটা সবচেয়ে অ্যাকুরেট হয়। আর যেটা তুমি কোনো একটা মাধ্যম থেকে নিয়ে আসছো, মনে করো যে তুমি দেখা যাচ্ছে যে একটা ওয়েবসাইট থেকে নিয়ে আসলা, তো বা কোনো জায়গা থেকে কারো কাছ থেকে নিয়ে আসলা, সেই তথ্যটা কিন্তু অ্যাকুরেট হয় না, না হতে পারে, বা হতে পারে না হতে পারে, এটা ভুলও হতে পারে। সেই সকল তথ্যকে আমরা বলবো কি মাধ্যমিক বা সেকেন্ডারি, ইংলিশে বলা হয় সেকেন্ডারি উপাত্ত। আর আর এমনিতে বাংলা বলা হয় মাধ্যমিক উপাত্ত। তো আমরা দেখলাম যে প্রাথমিক উপাত্ত কি, যেটা সরাসরি তুমি নিয়ে আসছো সেটা হচ্ছে প্রাথমিক উপাত্ত। আর মাধ্যমিক উপাত্ত হচ্ছে তুমি পরোক্ষ উৎস থেকে নিয়ে আসছো। পরোক্ষ উৎস মানে বুঝেছো তো, মানে অন্য একজনের কাছ থেকে তোমাকে বলা হলো যে তুমি হচ্ছে প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে কালেক্ট করো, না করে তুমি একজনের কাছ থেকে নিয়ে আসলা। এই যে একজনের কাছ থেকে নিয়ে আসলা, সেটা হচ্ছে পরোক্ষ উৎস। আর সেই উপাত্তকে আমরা বলবো কি যে হচ্ছে মাধ্যমিক উপাত্ত। তো প্রিয় শিক্ষার্থী, আমার ল্যাপটপে চার্জ নেই, আমি একটা চার্জ দেবো, থামো 1 মিনিট, চার্জ শেষ হয়ে গেছে। তাহলে কি তোমরা কি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আসলে কি প্রাথমিক উপাত্ত কি আর মাধ্যমিক উপাত্ত কি? ক্লিয়ার, বুঝেছো? জি স্যার। জি স্যার। জি সহজ স্যার। সহজ। আসলে যেসব উপাত্তগুলো আমরা সরাসরি কোনো জায়গা থেকে, মানে কোনো জায়গা থেকে না, মানে একদম সরজমিনে যে নিয়ে আসি, সেই তথ্যকে বলবো কি আমরা প্রাথমিক উপাত্ত। আর যেটা হচ্ছে কোনো একটা পরোক্ষ উৎস থেকে, ডিরেক্টলি না যে কোনো একটা পরোক্ষ উৎস থেকে আমরা যে সংগ্রহ করি, সেগুলোকে বলবো কি মাধ্যমিক উপাত্ত। এখন খেয়াল করে দেখো, তোমরা নিজেরাই বলো, তুমি যেটা আছে তোমার বাড়ি বাড়ি যেয়ে যেটা কালেক্ট করছো যে তথ্যটা, সেটা অথেন্টিক হবে, না যেটা তুমি একজনের কাছ থেকে নিয়ে আসলা সেটা অথেন্টিক হবে? বলো তো একজন, তোমরা নিজেরাই যেটা বলো। বাড়ি বাড়ি স্যার, যেটা বাড়ি 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 দিয়ে হ্যাঁ হ্যাঁ, তো সেটা যেটা বাড়ি accurate বাড়ি হবে। যেয়ে তুমি যেটা নিয়ে আসলা সেটা হচ্ছে অথেন্টিক হবে। কারণ তুমি এটা নিজে দেখে নিজে শুনে কথাবার্তা বলেই তুমি তথ্যটা কিন্তু কালেক্ট করছো। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে আসলে তথ্য বা উপাত্ত কালেক্ট করার দুইটা প্রসেস বা উৎস আছে দুইটা। যে উৎসটা সরাসরি আমরা যে নিয়ে আসবো, উৎস থেকে সরাসরি নিয়ে আসবো, সেটাকে বলবো কি প্রাথমিক উপাত্ত। আর যেটা হচ্ছে পরোক্ষ উৎস থেকে নিয়ে আসবো, অর্থাৎ যেটা হচ্ছে অন্য একজনের কাছ থেকে বা ওয়েবসাইট থেকে বা যে কোনো জায়গা থেকে নিয়ে আসবো, সেটাকে বলবো কি মাধ্যমিক উপাত্ত। এখন আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম যে প্রাথমিক উপাত্ত নির্ভরযোগ্যতা বা অথেন্টিক টা বেশি হয়, বাট যেটা হচ্ছে যে মাধ্যমিক উপাত্ত, এটা কিন্তু নির্ভরযোগ্যতা অনেক কম থাকে। কথা কি বুঝতে পারছো? পরের লাইনে বলছে যে এর নির্ভরযোগ্যতা কম, অর্থাৎ মাধ্যমিক যে উপাত্ত আছে, দেখো এর নির্ভরযোগ্যতা অনেক কম হয়। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এর নির্ভরযোগ্যতা অনেক কম হয়। তো এখন একটা খেয়াল করে দেখো যে আমরা যে এখানে যে তথ্যগুলো আছে, আমার এখানে যে তথ্যগুলো আছে বা উপাত্তগুলো আছে, দেখো কি এটা এলোমেলো ভাবে না, এটা কি সাজানো আছে? নো স্যার।
এটা সাজানো নাই। তো এই যে এটা যে সাজানো নাই, এলোমেলো ভাবে আছে, আমরা কিন্তু এগুলো সাজাতে পারি। যদি মনে করি যে এটাকে আমরা ছোট থেকে বড়র দিকে সাজাবো, অথবা বড় থেকে ছোট দিকে সাজাবো, সাজাতে পারি। তো আমাদের যে এই যে এলোমেলো ভাবে আছে, এগুলোকে বলবো অবিন্যস্ত ডাটা বা অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত করা নাই। বিন্যস্ত মানে কি? বিন্যস্ত শব্দের অর্থ হচ্ছে সাজানো। সাজানো। তো দেখো সাজানো। এখানে যে ডাটা গুলো দেয়া আছে বা উপাত্ত গুলো দেয়া আছে, এলোমেলো ভাবে দেয়া আছে, কোনো সাজানো নাই, কোনো সিকোয়েন্স নাই। তার মানে এদেরকে বলবো কি আমরা অবিন্যস্ত। অভিন্ন যখন এগুলো সাজাবো আমরা, তখন সেটাকে বলবো কি বিন্যস্ত। এখন বিন্যস্ত সাজানোটা অনেকগুলো প্রসেস হতে পারে। তুমি যদি মনে করো যে আমি ছোট থেকে বড় দিকে সাজাবো, ঠিক আছে, তাও সাজাতে পারো, মানে ঊর্ধ্বক্রমে সাজাতে পারো, আবার অধক্রমে সাজাতে পারো, অর্থাৎ বড় থেকে ছোট দিকে সাজাতে পারো। এটা তোমার ইচ্ছা। যেটা আবার প্রশ্ন বলে দিতে পারে অনেক সময় যে তুমি ছোট থেকে বড় দিকে সাজাও, তখন সেটা সাজাবো। তার মানে যে সাজানোর প্রসেসটা, সেটাকে বলবো কি আমরা বিন্যস্ত করা। একটু দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ডাটা আছে মোট 20টা। দেখো 20 জন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর দিয়ে আছে। এখন খেয়াল করে দেখো, এটা যদি অনেক বেশি হয়, এই 20 জন শিক্ষার্থী না দিয়ে দিলেও মনে করো যে এখানে প্রায় 200 জন শিক্ষার্থীর, তখন তো ছোট থেকে বড় দিকে সাজানো অনেক কঠিন হয়ে পড়ে না, বলো? ছোট জি থেকে স্যার। বড় দিকে সাজানো বা বড় থেকে ছোট দিকে সাজানো অনেক কঠিন হয়ে পড়বে, কারণ 200 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর যদি সাজাতে চায় ছোট থেকে বড় দিকে বা বড় থেকে ছোট দিকে, অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। এই তোমরা একটু মিউট থাকো, যেখানে যাদের বাসায় কথা হয় একটু মিউট থাকতে হয়, বুঝতে পারছো? এই কারোর সাথে কথা আসতেছে? সুমাইয়ার একটু মিউট সাথে। মিউট থাকো। আমি যখন তোমাদেরকে আমি প্রশ্ন করব, হ্যাঁ, তখন তোমরা আমাকে অ্যান্সার দিবা, ঠিক আছে? আর যখন দেখবা যে তোমাদের বাসায় কথাবার্তা হচ্ছে, তোমরা তো বুঝতে পারতেছো, তখন তুমি এটা মিউট রাখবা, তখন মিউট রাখবা। এখন তাহলে আমরা তো এই বিষয়গুলো এখান থেকে আমরা দেখলাম যে আসলে আমাদের যে ইগুলো থাকে, নম্বরগুলো থাকে, সেই নম্বরগুলো মনে করো যে মানে এলোমেলো ভাবে থাকে, যেটা বললাম এলোমেলো ভাবে থাকে। সেই এলোমেলো গুলোকে আমরা করতে পারি, সাজাতে পারি। আমরা এগুলোকে সাজাতে পারি, সেটা ছোট থেকে বড় দিকে সাজাতে পারি অথবা বড় দিকে ছোট দিকে সাজাতে পারি, সেগুলোকে বলা হয় বিন্যস্ত করা। তো তোমাদেরকে আমি বললাম যে আসলে তোমাকে বললাম যে আসলে যদি আমাদের এই ডাটাগুলো বা উপাত্তগুলো অনেক বেশি পরিমাণে থাকে, দেখা যাচ্ছে এখানে 20 জন, অনলি 20 জন আছে, এখানে অনলি 20 জন আছে। এখন যদি এখানে 20 জনের পরিবর্তে যদি 200 জনের দিতাম, তাহলে কিন্তু সাজানোটা কঠিন হয়ে পড়তো। তো সেক্ষেত্রে আমরা করব কি, সারণী তৈরি করব। সারণী তৈরি করে আমরা সেটাগুলো সাজাবো। কথা কি বুঝতে পারতেছো? স্যার। তার মানে আমাদের যে বিষয়টা বললাম, যেমন দেখো খেয়াল করে, আমরা যদি এখানে একটু দেখাই, এখানে একটু দেখাই, এখানে যে সাজানো হয়েছে দেখো নম্বরগুলো ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে সাজানো হয়েছে। তো এগুলো তো সাজানো তো বেশি কঠিন না, কারণ যেহেতু এখানে অনলি 20 জন শিক্ষার্থী ডাটা দেয়া আছে। কিন্তু এই ডাটাগুলো যদি অনেক বড় হতো, 200 জন, 300 জন, 500 জন ডাটা থাকবে, তো তোমার তো এরকম 20 জনে থাকবে না। আমি তোমাকে যদি বলি পুরো লালবাগ এলাকায় কতজন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, এখন তো এখানে তো 20 জন বা 50 জন, দেখা যাচ্ছে 200 জন, 300 জন আক্রান্ত হয়েছে। সেই তথ্যগুলোকে তোমাকে যদি আমি সাজাতে বলি, সেগুলো তো অবশ্যই সাজানো কঠিন হয়ে পড়বে, ঠিক না? তো আমরা করবো কি, এভাবে ছোট থেকে বড় এভাবে না সাজিয়ে, এটা জটিল হয়ে যায়, সেগুলোকে আমরা সহজ প্রসেস করব কি, বিন্যস্ত করব, মানে ইতে করব, সারণীতে বিন্যস্ত করব, সারণীতে। কথা কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার। আমরা সারণীতে বিন্যস্ত করব। দেখো এখন সারণী বিন্যস্ত করার ক্ষেত্রে কিছু বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। দেখো কিছু বিষয় তোমাদেরকে জানতে হবে, খেয়াল করে দেখো। এখানে যে বিষয়গুলো তোমাকে জানতে হবে, যে পরিসর, প্রথমত পরিসর জানতে হবে। তারপরে তোমার দেখো খেয়াল করে, এটা এই যে বিষয়টা দেখতেছি, এটা পরিসর জানতে হবে, শ্রেণী সংখ্যা জানতে হবে, শ্রেণী ব্যাপ্তি কি সেটা জানতে হবে, তারপর তোমার ট্যালি চিহ্ন সাহায্যে কিভাবে গণসংখ্যা নির্ণয় করা যায়, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। কথা কি বুঝতে পারতেছো? এখন খেয়াল করে দেখো, যে আমি তোমাদেরকে বললাম যে আমাদের ডাটাগুলো যদি অনেক বেশি পরিমাণে হয়, সেগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট গুলো সাজানো একটু কঠিন হয়ে পড়ে।
তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের এই গণসংখ্যা সারণী তৈরি করতে হয়। তো গণসংখ্যা সারণী তৈরি করে ওখান থেকে আমরা করব কি এই ডাটাগুলোকে আমরা সাজাবো। তো গণসংখ্যা সারণী তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে কতগুলো বিষয়, মৌলিক বিষয়গুলো জানতে হবে। সেটা কি বললাম, একটা পরিসর, শ্রেণী সংখ্যা নির্ণয়, শ্রেণী ব্যাপ্তি, আর টেলিশ্রেণীর সাহায্যে গণসংখ্যা নির্ণয়। এই 4টা বিষয় তোমাদের কিন্তু জানতে হবে। কথা ক্লিয়ার? এখন আমি যে বিষয়টা শেখাবো সে পরিসর। পরিসরটা কি আসলে? পরিসরটা হচ্ছে, মনে করো তোমাদেরকে যে দেওয়া হলো, ডাটাগুলো দেওয়া হলো বা উপাত্তগুলো দেওয়া হলো, এই উপাত্ত তো ওখানে দেখা যাচ্ছে কিছু সর্বোচ্চ মান থাকে, একটা সর্বোচ্চ মান থাকে, একটা সর্বনিম্ন মান থাকে। তো ওই ডাটাগুলো থেকে আমরা কালেক্ট করব তখন তো ক্লাস ছিল। সর্বোচ্চ মান কোনটা দেখব। আমাদের উপাত্তগুলো তো দেওয়া থাকবে, ওখান থেকে দেখবো যে সর্বোচ্চ মান কোনটা আর সর্বনিম্ন মান কোনটা। তো সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সঙ্গে 1 যোগ করলে আমরা পরিসর পাবো। কথা কি বুঝতে পারতেছো? সর্বোচ্চ মান থেকে আমরা যদি সর্বনিম্ন মান বিয়োগ করি, তো তার সাথে 1 যোগ করি, তাহলে আমরা কি পাবো? পরিসর পাবো। কথা কি ক্লিয়ার? বুঝেছো কি বুঝোনি? জি স্যার, বুঝেছি। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। স্যার, এখন এটা যে বুঝে থাকো, তাহলে একটা এক্সাম্পল আমরা যেটা করলাম কিছুক্ষণ আগে, যেটা আমরা এক্সাম্পল দিছিলাম যে 20 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে গণিতে। তো সেটার ক্ষেত্রে এখন তোমরা যদি আমরা নিচের দিকে একটু আসি, দেখো নিচের দিকে যদি একটু আসি, দেখো এই যে পরিসংখ্যান, এখানে যে তোমার পরিসরের যে একটা এক্সাম্পল আছে কি এখানে, এখানে আমাদের খেয়াল করে দেখো, এই যে খেয়াল করো, এখানে তোমার যে ওই মানগুলো আমাদের দেওয়া ছিল, আমাদের যে মানগুলো এখানে দেওয়া ছিল, মানগুলো কেমন ছিল দেখো। আমরা যে উপরে আসি, এই যে এই মানগুলো আমাদের দেওয়া ছিল, এটা ছিল হচ্ছে গণিতের 20 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর। তো এখানে খেয়াল করে দেখো তো তোমরা একটু, সর্বোচ্চ নম্বর কত দেখো? 50 না? এখানে আমি দেখতেছি 50 সর্বোচ্চ নম্বর। জি স্যার। হ্যাঁ, জি স্যার। আর সর্বনিম্ন নম্বর আছে আমার যেটা চোখে আসে সেটা হচ্ছে 20, মানে 20। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা দেখতেছি এখানে সর্বোচ্চ নম্বর আছে 50 আর সর্বনিম্ন নম্বর আছে 20। তাহলে আমরা পরিসরের যে বিষয়টা দেখে আসলাম, পরিসরের যে সংজ্ঞা সূত্রটা আমরা দেখলাম, যে পরিসরের সূত্রটা কি বের করার নিয়মটা হচ্ছে, দেখো এই যে সর্বোচ্চ নাম্বার আমরা দেখে আসলাম যে এখানে সর্বোচ্চ নম্বর, এখান থেকে হ্যাঁ দেখো সর্বোচ্চ নম্বর থেকে সর্বনিম্ন নম্বর আমরা বিয়োগ করব, বিয়োগ করে তার সাথে 1 যোগ করব। এখন খেয়াল করতে, সর্বোচ্চ নম্বর কত দেখলাম? 50, আর সর্বনিম্ন নম্বর দেখলাম 20। 50 থেকে যে 20 বিয়োগ করি তাহলে হচ্ছে 30, আর যোগে 1 31। তার মানে আমাদের এখানকার যে আমাদের বিষয়টা আসছে কত দেখো, সেটা আসতেছে কত? 31। যদিও আমি এভাবে লিখতে পারছি কি না দেখো, বুঝো নাকি, এটা হবে কত? 31। কথা কি বুঝতে পারতেছো? আজকে নতুন এভাবে ক্লাস নিতেছি তো এই জন্য অনেক কিছু হচ্ছে না, ক্লিয়ার করে এরকম দেখাতে পারতেছি না। তোমরা কি বুঝতে পারতেছো এটা? তাহলে পরিসরটা কত হবে? জি স্যার। সর্বোচ্চ নম্বর থেকে সর্বনিম্ন বিয়োগ করে 1 যোগ করতে হবে। এন্ড সর্বোচ্চ নম্বর দেখছিলাম আমরা 50, তা থেকে যদি তুমি হচ্ছে সর্বনিম্ন নম্বর 20 বিয়োগ করো তো 30 থাকে, 30 সাথে 1 যোগ করে থাকে 31। তার মানে আমাদের পরিসর হবে কত? 31। কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ। জি স্যার। এখন এই পরিসর বের করার পরে আমরা বের করবো হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি, এখন এই শ্রেণী ব্যাপ্তিটা আসলে এমন কোনো কঠিন না, সেটা তোমাদেরকে আমি একটু বলি। মনে করো তোমরা আজকে জয়েন করছো 54 জন, টোটাল 54 জন জয়েন করছো। আমি যদি এই তোমাদেরকে বলি যে 7 জন করে সব ভাগ হয়ে যাও, তো কয়টা গ্রুপ হবে বলো তো? 7 জন করে ভাগ করলে দেখা যায় 27 টা 56, মানে 56 জন যদি হতো তাহলে কিন্তু 8টা গ্রুপ হতো আমার। কথা কি বুঝতে পারছো? জি স্যার। মানে এখন 55 জন আছে, যদি মনে করো 56 জন হতো, তাহলে আমরা সেটাকে যদি তোমাকে বলতাম যে তোমরা হচ্ছে 7 জন করে ভাগ হয়ে যাও প্রত্যেকটা গ্রুপে, তাহলে কয়জন করে পড়তেছে? মানে 7 জনকে ভাগ হয়ে যাবে, তাহলে গ্রুপ হচ্ছে 8টা। তো শ্রেণী ব্যাপ্তি হচ্ছে যে মনে করো তোমার একটা একটা গ্রুপ, এক একটা গ্রুপ মনে করো তোমার 1 থেকে 100 পর্যন্ত রোল আছে। আমি বললাম কি 1 থেকে
10 পর্যন্ত একটা গ্রুপ হও, 11 থেকে 20 পর্যন্ত একটা গ্রুপ হও, আবার তারপর হচ্ছে যে 21 থেকে 30 পর্যন্ত একটা গ্রুপ হও। এই যে গ্রুপগুলো বলতেছি আমি, এই গ্রুপগুলো আসলে শ্রেণীব্যাপ্তি। গ্রুপের যে মানগুলো অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যে মানগুলো আমি বলতেছি এগুলোকে বলবো আমরা শ্রেণীব্যাপ্তি। কথা কি বুঝতে পারতেছো? আমি জি তোমাদের স্যার। দেখো এখানেও দেখানো যায়, খেয়াল করে দেখো এখানেও দেখানো যায়। এখান থেকে খেয়াল করো, মনে করো যে আমি তোমাকে বললাম যে 1 থেকে ধর্ম 100 পর্যন্ত, এই কথা বলো না, 1 থেকে 100 পর্যন্ত রোল আছে তোমাদের, ধরে নিলাম। তাই আমি বলতেছি এখন তোমরা করো কি 1 থেকে 100 পর্যন্ত রোলটাকে 10টা গ্রুপে ভাগ করো। 10টা গ্রুপে, তো 10টা গ্রুপে ভাগ করে 10 জন 10 জন করে তাহলে হবে। তার মানে দেখো 1 থেকে তাহলে 10 পর্যন্ত একটা গ্রুপ হবে। তারপর দেখো 11 থেকে 20 পর্যন্ত একটা গ্রুপ হবে। তারপর দেখো 21 থেকে 30 পর্যন্ত একটা গ্রুপ হবে, ঠিক না? যেহেতু আমি বলছি 10 জন করে নাও, তাহলে এখন খেয়াল করে যাও এই যে এর ভিতরে কয়জন করে আছে। আমি 1 থেকে 10 পর্যন্ত নিয়েছি, 11 থেকে 20 পর্যন্ত নিয়েছি, তারপর দেখো 21 থেকে 30 পর্যন্ত নিয়েছি, এগুলো কিন্তু আমরা নিতেছি। তো আমরা যে এইরকম করে ভাগ করতেছি এগুলোকে বলা হয় এক একটা শ্রেণী ব্যাপ্তি। কথা বুঝতে পারছো বিষয়টা? এইগুলোকে প্রত্যেকটাকে বলা হয় শ্রেণী ব্যাপ্তি। এখন এই যে শ্রেণী ব্যাপ্তিগুলো আমরা নিয়েছি দেখতে পাচ্ছ কি এখানে? জি স্যার। এখন এই শ্রেণী ব্যাপ্তি খেয়াল করে দেখো এখানে একটা দুইটা মান আছে। দেখো আমি যদি এটার কথা চিন্তা করি 1 থেকে 10 পর্যন্ত, এখানে একটা মান, এখানে একটা মান, এই যে এটাকে বলবো আমরা নিম্ন সীমা। খেয়াল করে দেখো এটাকে আমরা বলবো কি আছে নিম্ন সীমা। কথা কি বুঝতে পারছো? আর এখানে যেটা বলবো যে এখানে তো সর্বনিম্ন মান আর এখানে সর্বোচ্চ মান, এটাকে বলবো আমরা ঊর্ধ্ব সীমা। আমাদের যে এটা যে শ্রেণী ব্যাপ্তি বলতেছি আমরা, এই শ্রেণী ব্যাপ্তির আবার এটাকে বলবো কি আমরা নিম্ন সীমা, আর এটাকে বলবো ঊর্ধ্ব সীমা। অর্থাৎ ওই শ্রেণী ব্যাপ্তির নিম্ন যে মানটা আছে, সর্বনিম্ন যে মানটা আছে, সেই সর্বনিম্ন মানটাকে বলবো আমরা কি যে নিম্ন সীমা, আর সর্বোচ্চ যে মানটা আছে সেটাকে বলবো কি ঊর্ধ্ব সীমা। কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। তার মানে আমরা প্রথমে কি করলাম কি শ্রেণী ব্যাপ্তির যে বিষয়টা দেখালাম, এই যে শ্রেণী ব্যাপ্তি, সেই শ্রেণী ব্যাপ্তির বিষয়টা দেখলাম যে আমরা পরিসর নির্ণয় করার পরে, আমরা পরিসর নির্ণয় করার পর দেখবো যে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়, অর্থাৎ কয়টা গ্রুপে ভাগ করা যায়। আমরা ইচ্ছা মতো ভাগ করব, এটা কিন্তু এরকম ধরা বাঁধা একটা নিয়ম নেই যে আসলে আমরা কি করব। তবে একটা কথা বলে রাখি যে এই যে শ্রেণী ব্যবধানটা দেখো এর ভিতরে কত করে আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে কিন্তু এখানে দেখো 10টা আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা সবসময় শ্রেণী ব্যবধানটা সবসময় চেষ্টা করব 5-এর উপরে নিতে, 5-এর উপরে নিতে, আর হচ্ছে 15-র নিচে নিতে, তাহলে আমাদের ভালো হবে। তো তোমরা যদি সবাই মনে করো 5-এর উপরে নাও তাহলে দেখা যাচ্ছে যে এটা ভালো হয়, মানে আমাদের শ্রেণীর সংখ্যাগুলো বের করতে বা চিত্রটা আঁকাতে অনেক সুন্দর হয়। তো তোমরা করবে কি সবসময়ের জন্য এই যে শ্রেণী ব্যবধানটা বললাম এর ভিতরে যে মান ব্যবধানটা, সেই মান ব্যবধানটা সবসময় দেখবা 5-এর উপরে নেওয়ার চেষ্টা করবা। মানে আমরা যে গ্রুপগুলো করতেছি, যে 1 থেকে 10 পর্যন্ত একটা গ্রুপ, 21 থেকে 20 পর্যন্ত একটা গ্রুপ, এই যে গ্রুপগুলো যে নিতেছি এই গ্রুপগুলো অবশ্যই আমরা চেষ্টা করব যে এই গ্রুপের ব্যবধানটা 5-এর উপরে নেওয়ার জন্য। কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। তার মানে আমি গ্রুপের ব্যবধানটা তো বুঝতে পারছো, মানে শ্রেণী ব্যবধানটা আমি একটা শ্রেণী নিয়েছি, একটা শ্রেণী নিয়েছি, এই শ্রেণীর ব্যবধানটা আমরা করবো কি সবসময় 5-এর উপরে নেবো। যেমন এখানে 10 পর্যন্ত নেওয়া হয়েছে, এটা না নিয়ে আমরা করবো কি এটা এসে উপরে নেবো। ওকে স্যার। তোমরা কি বুঝতে পারছো ক্লিয়ার এই বিষয়গুলো? জি স্যার। তারপর বললাম কি এই প্রত্যেকটা গ্রুপে বা শ্রেণীতে, প্রত্যেকটা গ্রুপে বা শ্রেণীতে দুইটা মান থাকে, একটা এটাকে বলে সর্বনিম্ন মান, এটাকে জানি আমরা সর্বোচ্চ মান। তো এই সর্বনিম্ন মানকে বলবো কি আমরা নিম্ন সীমা, আর সর্বোচ্চ মানটাকে বলবো কি আমরা ঊর্ধ্ব সীমা। সর্বোচ্চ মানটাকে আমরা বলবো কি ঊর্ধ্ব সীমা। এখন বলো তো দেখি তোমাদের কি এখানে কোনো প্রবলেম আছে নাকি আমি যে পর্যন্ত এখন শিখালাম? নো স্যার, প্রবলেম নেই। হ্যাঁ, তাহলে আমরা নিম্ন সীমা শিখলাম, ঊর্ধ্ব সীমা শিখলাম, তারপরে শিখলাম হচ্ছে যে শ্রেণী ব্যাপ্তিটা কেমন হবে, সেই বিষয়গুলো আমরা কিন্তু শিখতে পারলাম। বুঝতে পারছো বিষয়টা? তো এখন
তা আমরা একটা কথা বলে রাখলাম যে আমরা যে শ্রেণী ব্যাপ্তিটা নিব, মানে এদের ভিতরে যে ব্যবধানটা নিব সবসময় 5-এর উপরে নিব। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমাদের বিষয়টা হচ্ছে, মনে করো যে আমি তোমাকে বলছিলাম 1 থেকে 100 পর্যন্ত তোমাদের রোল নম্বর। এখন প্রত্যেকটা শ্রেণীতে ভাগ করো, যেখানে শ্রেণী ব্যবধান হবে 5 করে, বলে দিলাম মনে করো 5 করে হবে। তো সেক্ষেত্রে তুমি একটা ওইভাবে প্রত্যেকটা শ্রেণী তৈরি করবা। এখন কতটা শ্রেণী হবে এর ভিতরে সেটা তোমার কিভাবে বের করবা, কতটা শ্রেণী হবে সেটা তুমি কিভাবে বের করবা। তো সেটা বের করার ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা এখানে একটা নিচে দেখো, নিচের দিকে একটা কথা আছে, তোমাদের যাদের কাছে বই আছে খেয়াল করো, শ্রেণী সংখ্যা বলে একটা কথা আছে, খেয়াল করে দেখো শ্রেণী সংখ্যা। তো আমি যদি তোমাদেরকে একটু ড্রয়িং করে দেখাই, আমি যেটা বলতেছি এখানে দেখো, শ্রেণী সংখ্যা বলতে কি বোঝাচ্ছে, শ্রেণী সংখ্যা বলতে বোঝাচ্ছে আমাদের, এখানে ড্রয়িং হচ্ছে না কেন, হ্যাঁ, শ্রেণী সংখ্যা বলতে দেখো বোঝাচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি, পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তো পরিসরটা তো বুঝে আসলাম, যে পরিসরটা মানে কি, যে আমাদের ওখানে দেখে আসলাম যে 31 হয়েছিল, কিভাবে হয়েছিল, যে আমাদের ওখানে সর্বোচ্চ মান থেকে সর্বোচ্চ যে মানটা ছিল, যে সর্বোচ্চ মান থেকে আমরা করছিলাম কি সর্বনিম্ন মান বিয়োগ করছিলাম, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান যোগ 1, তাহলে এটা থেকে আমরা দেখে আসছিলাম, এটা মানে হচ্ছে পরিসর। তো এখন যদি আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করতে চাই, দেখো শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে আমরা কি করব, প্রথমে পরিসরটা বের করব, পরিসরকে আমরা শ্রেণী ব্যাপ্তি, তাহলে শ্রেণী ব্যাপ্তিতে যদি ভাগ করি তাহলে আমাদের সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা পাবো। এখন মনে করো কোনো কারণে শ্রেণী সংখ্যা বের করতে যে দেখা যাচ্ছে আমার মানটা 5.56 এরকম কিছু আসলো, ক্যালকুলেশন করে যদি ভাগ আকারে থাকতেছে, তো সেক্ষেত্রে মান কিন্তু এরকম আসতে পারে, এরকম কিন্তু মান আসতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা করব কি, সেটা পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নেব। কথা কি বুঝতে পারছো, পূর্ণ সংখ্যায় আমরা কি করব, সেটা হচ্ছে রূপান্তর করে নেব। কি বুঝলা বলো তো দেখি। স্যার 6 ধরবো। হ্যাঁ, আমরা 6 ধরে নেব। মানে আমরা প্রথম যে কাজটা করলাম, প্রথমে করব কি পরিসরটা বের করে নেব এই সূত্র দিয়ে। ওকে, এরপর শ্রেণী ব্যবধানটা তোমাকে বললাম, একটা রেস্ট্রিকশন দিয়ে দিলাম, তোমরা শ্রেণী ব্যবধানটা সবসময় ধরবা 5-এর উপরে, 5 বা 5-এর উপরে। এখন এটা ধরার পরে এখন যেটা তোমার আসছে, আসলে শ্রেণী সংখ্যা কত হবে সেটা বের করবা। সেই শ্রেণী সংখ্যাটা হবে কি পরিসর ভাগ আছে শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি মানে যেটা তোমাকে আমি বললাম, একটা একটা শ্রেণী, একটা শ্রেণী, একটা শ্রেণী, এই শ্রেণীতে কতজন করে আছে, এটা আমাদের শ্রেণী ব্যাপ্তি। তবে একটা কথা মনে রাখতে হবে, যে এখানে যে শ্রেণী ব্যাপ্তি আমি এগুলো নিয়েছি, এগুলোর কিন্তু ব্যবধানটা সব প্রত্যেকটা শ্রেণীতে একই রকম হওয়া লাগবে, প্রত্যেকটা শ্রেণীতে একই রকম হওয়া লাগবে। তুমি এখানে দিয়েছো মনে করো যে 10 করে, এখানে দিচ্ছ ব্যবধান 11 করে, এখানে দিচ্ছ ব্যবধান 12 করে, তাহলে কিন্তু হবে না, বুঝতেছো, তাহলে কিন্তু হবে না। তা তোমাকে প্রত্যেকটা শ্রেণীতে তোমার ব্যবধানটা এক থাকা লাগবে। আমাকে যদি আমি বলি যে 1 থেকে 100 পর্যন্ত রোল নম্বর আছে, এদেরকে হচ্ছে কয়েকটি গ্রুপে ভাগ করো, যেখানে প্রত্যেকটা গ্রুপে 10 জন করে থাকবে, প্রত্যেকটা গ্রুপে 10 জন করে থাকবে, প্রত্যেকটা গ্রুপে হচ্ছে শ্রেণী, এই যে একটা শ্রেণী, আর 10 জন করে থাকবে সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান। কথা ক্লিয়ার বুঝেছো এবার, 10 জন করে যে থাকবে সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান। এখন এই শ্রেণী ব্যবধানটাকে বললাম এলোমেলো করা যাবে না, আমি বলে নিছি প্রত্যেকটা গ্রুপে বা প্রত্যেকটা শ্রেণীতে 10 জন করে থাকবে। তুমি একটা নিচে 10 জন, একজন নিচে 11 জন, একটা নিচে 12 জন, তাহলে কি হবে, তাহলে কিন্তু হবে না। আমাদের একটা খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা শ্রেণীতে আমাদের যে শ্রেণী ব্যবধানটা সেটা কিন্তু সমান হওয়া লাগবে। সেক্ষেত্রে আমার শ্রেণী সংখ্যাটা হবে কি পরিসর ভাগ আছে শ্রেণী ব্যাপ্তি, পরিসর ভাগ আছে শ্রেণী ব্যাপ্তি। খেয়াল করে দেখো, কিছুক্ষণ আগে আমি বের করে আসলাম, মনে করো 31টা দেখে আসলাম 31। এখন যদি আমি এটাকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করি, মনে করো যে আমি 10 করে নিতেছি বা 5 করে নিতেছি, তাহলে 5×6 = 30, তার মানে 6 পয়েন্ট তোমার 2 হওয়ার কথা। এটা দেখো বুঝো নাকি, এটা 6.2 হওয়ার কথা। এখন খেয়াল করে Yes, দেখো, sir. এখানে শ্রেণী যে সংখ্যাটা, শ্রেণী সংখ্যাটা কিন্তু আমরা 6.2 বলবো না, হয় আমি 6 ধরে আমরা বেশি ধরে নেব, এটাকে আমরা 7 ধরে নেব। কম ধরলে আবার সমস্যা আছে, কম ধরলে আবার দেখা যাচ্ছে যে তোমার মানটা ওই শ্রেণীতে না পড়তে পারে, কিছু মান বা কিছু উপাত্ত শ্রেণী থেকে বাদ পড়ে যেতে পারে। এজন্য আমরা করবো কি, এই শ্রেণী সংখ্যাটা একটু বেশি করে নেব। কথা কি বুঝতে পারতেছ, কোনো যেন উপাত্ত না বাদ পড়ে। তা আমরা দেখো এখান থেকে আমরা শ্রেণী সংখ্যাটা দেখো বের করে নিলাম 7।
হ্যাঁ বলো, কিছু বলবা? হ্যাঁ, তাহলে শ্রেণী সংখ্যা মানে কি আমরা বললাম পরিসর বা শ্রেণী ব্যাপ্তি, সেটা তোমাকে আমি এখান থেকে দেখাই দিলাম যে আসলে আমরা যে পরিসরটা বের করলাম 31 পাইছিলাম তখন 20 জন শিক্ষার্থীর। আর আমি যদি ব্যবধানটাকে পাস করে নিই, প্রত্যেকটা শ্রেণীতে যদি ব্যবধান পাস করে নিই, সেক্ষেত্রে শ্রেণী সংখ্যা হয় আমার কত? 7টা। আমরা এটা ভেবে দেখে নেবো। দেখো ক্যালকুলেশন করে আমরা 6.2 পাইছিলাম। তা আমরা এখানটা খেয়াল করবো, যদি এরকম পূর্ণ সংখ্যা না থাকে, দশমিক থাকে, সেটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যায় আমি রূপান্তর করে নেব। এবং অবশ্যই এটা অবশ্যই বেশিটা নেব, কমটা নেব না। দেখো এখানে কিন্তু 6ও নিতে পারতাম, 6 নিব না। কারণটা তোমাদেরকে বলতেছি, 6 নিতে গেলে দেখা যাচ্ছে কিছু উপাত্ত বাদ পড়ে যেতে পারে, যার কারণে আমরা 6 না নিয়ে আমি পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা নেব। কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, Yes. এখন ওদের তো সময় নেই। এখন দেখো এই যে ট্যালি চিহ্ন যে বিষয়টা আছে, এগুলো ক্লাস 7 এ তোমরা দেখে আসছো, তারপর সেটা বোঝাই। ট্যালি চিহ্নটা আছে, মনে করো তুমি যে এই যে শ্রেণীগুলো নিয়েছো,